কথা বলতেছিলাম যে আমি এমনও হতে পারে যে এই রাস্তার মধ্যে হয়তো তোমাদের ইটা কানেকশনটা চলেও যেতে পারে, যেহেতু আমি ইসে আছি। আমি জাহাঙ্গীরনগরতে ব্যাক করতেছি বাবা। তো যদি চলেও যায় লাইন তাহলে এই ক্লাসটা আমি আবার নিব, আর একটা শুধু তোমাদের উপস্থিতিটা দিয়ে দেব। আচ্ছা, শুধু ওকে, ঠিক আছে, তাহলে থাক, তাহলে দরকার নেই, তুমি আস্তে আস্তে করে জ্বর। আচ্ছা, আমি একটু শুরু করি, তারপর যা আরো 2-5 মিনিট দেরি করো, হ্যাঁ, 5 মিনিট। আচ্ছা, এখন বাবা যেটা আহ, আমরা আহ, আহ, কি আমি ভিডিও ক্লিপ শেয়ার করতেছি, কে আরিফ না? মোহাম্মদ জি আরিফ। স্যার। হ্যাঁ আরিফ, আমরা গত ক্লাসে কি কি করছি? আমরা ওই যে স্যার ফার্স্ট চ্যাপ্টারের প্রথম ফার্স্ট থেকে চ্যাপ্টারের প্রথম এথিক্স, হোয়াট থেকে ইজ আমরা এথিক্স। সবগুলো এথিক্স পর্যন্ত একবার করে ছোট ছোট করে আলাপ করেছি। আর ওই আমাদের ইন্ট্রোডাক্টরি যে এটা ছিল পিডিএফ কপি, সেটার 4টা প্রশ্ন আমরা আলাপ করেছি, এই তো, তাই জি না? স্যার। প্লাস আমাদের কথা ছিল যে আমরা ওই 4টা নৈতিক নিয়মের এক্সটেনশন হিসাবে আরো 2টো নৈতিক নিয়ম, ইউটিলিটারিয়ানিজম 36 পাতা আর 40 পাতায় কান্টের ডিওন্টিজম পড়াবো, এইটাই আমাদের এই পর্যন্ত ডেভেলপমেন্ট, তাই না? আমাদের সিয়াররা কি আসো, সিয়াররা কি জয়েন করেছো? স্যার আমি তো সিয়ার স্যার। তোমার হচ্ছে আরিফ সিয়ার না? জি স্যার। আচ্ছা, আর ওই আরিফ। রাকিব ভাই ছিল। রাকিব, রাকিব কি জয়েন করেছো? রাকিব, রাকিব জয়েন করেনি, তাই না? তুমি একটু দেখো কারা কারা জয়েন করতেছে, এবং ইন কেস যাতে আমি আর একটু 15-20 মিনিট হলেই একটা অ্যাটেন্ডেন্স নিব, নেওয়ার পরে যদি পরে কেউ আসে তাহলে তুমি আরিফ একটু নোট করে রাখবা, যাতে পরে আমি তুমি বললে আমি তা দিয়ে দিব, হ্যাঁ, ওকে স্যার। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিব। আচ্ছা বাবা, তো এখন যেটা আলাপ করতেছিলাম, আমি যে 4টা নৈতিক নিয়মটা একটু স্মরণ করো তো। 4টা নৈতিক নিয়মে যদি একটু দ্রুত যাও ওই জায়গায়, তুমি 36 পাতা আবার আসতে পারবা কিনা জানি না, দ্রুত 4টা নৈতিক নিয়মের ওখানে যাও, তাহলে 12 নম্বর পাতায় যাও। 12 নম্বর পাতায়, আচ্ছা, 12 নম্বর পাতায় নিচে, আচ্ছা, 4 ক্রিটিক্যাল প্রিন্সিপালস অফ এথিক্স, 12 নম্বর পাতায় কই? 4 প্রিন্সিপালস অফ এথিক্স, 4 ক্রিটিক্যাল প্রিন্সিপালস অফ এথিক্স, যাও 12 নম্বর পাতায় যাও। আচ্ছা, ফার্স্ট চ্যাপ্টারেই মাঝামাঝি যাও, তাহলে বুঝবা। হ্যাঁ, আটটা একটু যাইতে থাকো। তাহলে আমরা বলছিলাম যে একটা হচ্ছে ইগো থিওরি, একটা রুল থিওরি, আর একটা হচ্ছে এন্ড থিওরি, আর একটা হচ্ছে লাভ অ্যান্ড কেয়ার থিওরি। তো বলা হচ্ছিল যে এই সূত্রগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট, আলাদা করে, এটা ভেরি গুড এখানে। হ্যাঁ, ইগো, রুল, এন্ড, 3 নম্বরটা এন্ড, 4 নম্বরটা লাভ অ্যান্ড কেয়ার। দেখো, এন্ডটা দেখো, এন্ডটা ছিল দিস ইথিক্যাল প্রিন্সিপল ইজ বেসড অন দ্য নোশন অফ দ্য কনসিকুয়েন্স অফ অ্যাকশন। Thus, an action is undertaken only when it produces some positive results or utility. This is often termed as consequentialism or utilitarianism. দেখো আরিফ, তুমি যে ইউটিলিটারিয়ানিজম গেছিলে না, ওই সেখানে এখানে যুক্ত হলো। তার মানে কি, এই বলা হচ্ছে যদি কোনো কাজ ভালো কাজ হবে যদি তার ফলাফল ভালো হয়, এই ফলাফলের কনসিকুয়েন্সের রেজাল্টের এন্ডের আরেকটা নাম দিছে ইউটিলিটি। ইউটিলিটি তো এন্ড না, ইউটিলিটি মানে কি তাহলে? ইউটিলিটি হচ্ছে একটা অর্থনীতির শব্দ। ইউটিলিটি হচ্ছে একটা সাবজেক্টিভ ভ্যালু। হ্যাঁ, এমনি হ্যাপিনেসও সাবজেক্টিভ ভ্যালু, কিন্তু ইউটিলিটি এটা নানা কিছুর উপর ডিপেন্ড করে। একটা মানুষের অর্থনৈতিক বিহেভিয়ারের ক্ষেত্রে একটা মানুষের কোন ধরনের, কোন ন্যাচারের মানুষ, সেটার উপর ডিপেন্ড করে তার ইউটিলিটি অনেকটা। বা একটা মানুষ কতটা সচ্ছল, ধরো এখানে আমাদের কি আছে, দীপ রয় হয়তো খুব সচ্ছল, ফলে তার কাছে 100 টাকার যে মূল্য, যে একজন অসচ্ছল মানুষ, যেন রিক্সাওয়ালা বা একটা গরিব মানুষ, বা তার কাছে কিন্তু ওই 100 টাকার মূল্য এক না। দীপ কাউকে হয়তো 100 টাকা দান করে দিতে পারে, কিন্তু ওই 100 টাকা যে গরিব মানুষ, তার কাছে কিন্তু সে একটা অনেক সম্পদ, একটা 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 দিনের খাবার তার বাচ্চাদের। তার মানে 100 টাকার মূল্য ওই গরিবের কাছে 100 টাকা না, আর অনেক, কখনো ক্ষেত্রে অনেক মূল্য তার কাছে। একটা বাচ্চাদের মুখে হাসি ফুটানো, সেটা তার মূল্য কত দিবা? কিন্তু হয়তো দ্বীপের কাছে তার বন্ধুর সাথে দ্বীপ এরকম অনেক টাকা খরচ করে। এজন্য বলছি যে মানুষের
ইউটিলিটি এটা ডিপেন্ড করে সাবজেক্টিভ নানা কিছুর উপরে। শুধু কি টাকা পয়সা থাকলেই মানুষের ইউটিলিটি কম বেশি হয় তা না। একটা মানুষের নেচার অনুসারে তো ইউটিলিটি বাড়তে পারে। যেমন অর্থনীতির ভাষায় মানুষ তিন রকম হইতে পারে: একটা রিস্ক লাভার, রিস্ক অ্যাভার্স, আর রিস্ক নিউট্রাল। কিছু কিছু লোক আছে দেখবে খুব রিস্ক রিস্ক পছন্দ করে। হ্যাঁ, যেমন একটা সাধারণ উদাহরণ দিই, একটা পলিটিক্যাল মিছিল হচ্ছে, কেউ একেবারে লাফ দিয়ে মিছিলের সামনে মাঝখানে যে চাইতে থাকে বা ভয় ডর নাই বা খুব এনজয় করে এটা। আর কেউ কেউ আছে মিছিল যখন যা আসে তখন দরজাটা বন্ধ করে দেয়, না জানি আবার কি ডিল টিল পড়ে বা কোনো ঝামেলা হয়। আর কেউ কেউ আছে দরজার সামনে এক পা দেয় আর ভিতরে এক পা রাখে, দেখে আবার যদি ঝামেলা হয় তাড়াতাড়ি দরজা বন্ধ করে দেয়। তিন ধরনের মানুষের কথা এখানে বলা হচ্ছে: রিস্ক লাভার, রিস্ক অ্যাভার্স, আর রিস্ক নিউট্রাল, মাঝামাঝি। তো এই 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 বিশেষ করে এই অর্থনৈতিক বিহেভিয়ার তো আছে, আর ইথিক্যাল বিহেভিয়ারের ক্ষেত্রে এই মানুষগুলোর আচরণেও কিন্তু প্রভাব পড়ে। আমি আমি ওই যে সকালে একটা উদাহরণ দিয়েছিলাম যে আমি নিউ ইয়র্কে থাকা অবস্থায় আমার বন্ধুরা বললো তুমি তো দেশে চলে যাবো, তো চলো একটা জায়গায় নিয়ে যাই। তো কোথায়? তো বলছে, লস ভেগাস তো অনেক দূরে, তো নিউ ইয়র্কের পাশে আটলান্টা সিটি আছে, চলো ওখানে যাই। তুমি তো এই জীবনে বাংলাদেশে পাবা না এগুলা। তা মিনি লাস ভেগাস। তা আটলান্টা সিটি তাহলে গেছো বা জানো? এখন এটা নিউ ইয়র্ক থেকে কাছে। এখন ওরা সব সাতজন বাঙালি, সব ইয়াং, সব ভালো ফ্যামিলির ছেলে, যারা ওখানে পড়তে যায়। তো জানো, হয় আইদার মেধাবী অথবা টাকা পয়সা আছে। তো এখন তারা তো পড়াশোনা বাদ দিয়ে সব এখন কেউ চাকরি করে, কেউ হয়তো ট্যাক্সি চালায় এইসব। তো এরা এই সব সাতজন মিলে, আমি তার মধ্যে একজন, সবাই টাকা পয়সা নিয়ে গেল। এরা ট্যাক্সি চালায়, প্রচুর পয়সা। একটা ট্যাক্সি সারাদিন ট্যাক্সি চালাইলে প্রায় 30,000 টাকা, ওই সময় প্রায় 18 বছর আগের কথা। 30,000 টাকার নিচে কেউ, মানে কম, অনেকে তার চেয়ে বেশি ইনকাম করে। এই জন্য ইয়াং বাঙালিরা সব ট্যাক্সি চালায়। চাকরিতে ট্যাক্স দেওয়া লাগে, ট্যাক্সিতে কোনো খবর নাই, সারাদিন ইনকাম করলেও তোমার কেউ খুঁজে। এখন এরা করে কি মাসের শেষে এইসব কাজ করে, হ্যাঁ, মানে পয়সা নিয়ে যায়। এখন আমার নিয়ে গেল, আমার কাছে তো মাত্র 50-100 ডলার। আমার আবার দেশে ফিরবো, টাকা পয়সা হিসাব করা। তো আমার বোঝাচ্ছে আপনিও কিছু করেন, যাই নিয়ে আসেন তাই করেন। তো আমি দিলাম $50 কাছে কয়েন কেনা, $5 করে করে শুরু করলাম। এটা তুমি তোমার লেভেল অনুসারে বিভিন্ন টেবিল আছে, তোমাদের এসব কারোর অভিজ্ঞতা আছে কিনা জানি না। এখন ওখানে সব বড় বড় তাজমহল, এটা সেটা, বিল্ডিং নামগুলো সব ওইরকম। পুরাটা মানে পুরা শহরটাই হচ্ছে এই এই এই- এইগুলা। লস ভেগাসে তো আরো বড় শুনছি, আর এখানেও মিনি লস ভেগাস এটা বললো কি। এখন দেখ, আমি আমি বলার উদ্দেশ্য কি, তো সে স্বাভাবিক যেটা হওয়ার হইলো, আমি পরে প্রথমে কিছু পয়সা পাইলাম, বাহ ভালোই তো টাকা পয়সা আসতে লাগলো। এরপরে আস্তে আস্তে দেখি আমার আর কিছু নাই। এবং আমাদের সাতজন গেল, সন্ধ্যাবেলা ফেরার সময় দেখলাম যে 6 জনের কিছু নাই। আর একজন বোধহয় $20,000 মতো, $7,000 নিয়ে গেছে, সে $20,000 তার পাইছে সে। তো এগুলো বোধহয় ওদের হিসাব, কে একজন বলতেছিল যে হিসাব করা থাকে, যে যা দিবা আসলে তার একটা অংশ তারা তোমাদের দিবে, আর বাকিটা তারা নিয়ে যাবে। এটা ইকুয়েশন, ম্যাথমেটিক্স এর হিসাব থাকে। তো দেখো, এখানে আমি বলার উদ্দেশ্য, তারপরে মানুষ কিন্তু মানুষ জানে যে ম্যাথমেটিক্যালি এখানে হিসাব করা আছে। তুমি যতই পাও, আসলে দিন শেষে তোমার এটা মাইনাস হয়ে যাবে। কিন্তু মানুষ এখানে কিন্তু হিউজ পরিমাণ, থাইল্যান্ডের মানুষ, আমি প্রচুর থাইল্যান্ডের মানুষ দেখলাম ওখানে, চাইনিজ, থাইল্যান্ড এরা, হ্যাঁ, মানে প্রচুর এই যে রিক্স 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 লাভার, যা আছে তার সম্পূর্ণ দেখো এগুলো ইনভেস্ট করে এই জায়গায়। কিছু কিছু মানুষ কিন্তু আছে, কিছু কিছু মানুষ আবার এর দূর, আমার যা আছে তাই ভালো, আমি শুধু ওইটা করতে যাবো কেন। হ্যাঁ, আমি যেটুকু নিয়েছি ওইটুকু, কেউ হয়তো কিছু করে আর কিছু রাখে। হ্যাঁ, আমি ইকোনমিক বিহেভিয়ারের ক্ষেত্রেও কিন্তু তাই। এখানে শুধু সচ্ছলতা নির্ভর করে না, অনেক এলাকার মানুষ এমনি ন্যাচারালি রিস্ক লাভার হয়। যেমন এই চাইনিজের কথা বলা হচ্ছে, এরা গ্যাম্বলার, যা মানে ভিয়েতনামিজ, এরা গ্যাম্বলার। দেখো, এই জন্য বললাম, আমি যেটা বলতেছিলাম যে ইউটিলিটি ডিপেন্ড করে মানুষের নেচারের উপরে। হ্যাঁ, মানুষ কি ধরনের
মানুষ তুমি। তুমি চিন্তা করতে পারো তুমি কি ধরনের। যেমন আমি বললাম আমি হচ্ছে রিস্ক নিউট্রাল বলতে পারো, রিস্ক অ্যাভার্স বলতে পারো। এই যত ঝামেলা মুক্ত জীবন। হ্যাঁ, বড় জোর একটু এক পা সামনে দিয়ে একটু আগ্রহ দেখি কিছু কি হচ্ছে। আবার রিস্ক লাভার মোটেই না আমি। হুম, আমার পার্সোনাল যদি চিন্তা করি, ফলে আমার চয়েসের ক্ষেত্রেও কিন্তু ইভেন আমার ইথিক্যাল ডিসিশনের ক্ষেত্রেও কিন্তু এগুলো ইফেক্ট করে। যাক, এটা বলছি ইউটিলিটিটা ওইটা। এখন এরা বলতে স্যার এটা কাজ কি, এখানে ইউটিলিটি দিয়ে কিভাবে একটা কাজের ভালোত্ব মন্দত্ব নির্ণয় করে। বলছে যে তোমার সামনে যদি তিনটা কাজ থাকে, তিনটা কাজের এ বি সি, এ কাজের ইউটিলিটি কতটা, বি কাজের ইউটিলিটি কতটা, সি কাজের ইউটিলিটি কতটা। এখন এই ইউটিলিটির পরে তোমার ডিসিশন নিবা যে এর ম্যাক্সিমাম ইউটিলিটি কোন কাজটার মধ্যে আছে। এক্সপেক্টেড ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন অর্থনীতিতে আছে, তোমরা যারা বিবিএ ছাত্র যদি কেউ থেকে থাকো তোমরা জানো এক্সপেক্টেড ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন, ইএমভি বলে। এই সূত্রটার নাম ইএমভি। ইএমইউ ইউটিলিটি, আর ইএমভি হলে শুধু টাকার যে হিসাব করা হয়। যখন যখন একটা একটা ব্রিজ বানায়, একটা রাস্তা বানায়, তখন তারা কোনো না কোনো তো হিসাব করে। পাবলিক পলিসি তো আন্দাজে হয় না। তারা দেখে কত বছর চলবে, কত মানুষ যাতায়াত করবে, কত ব্যবসা হবে। এগুলো তারা মনিটারি ভ্যালু দিয়ে, এক্সপেক্টেড মনিটারি ভ্যালু, আর কোনো কোনো সময় এক্সপেক্টেড ইউটিলিটি ভ্যালু দিয়ে চিন্তা পলিসি মেক করা হয়। তা এখন দেখো, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে এখানে ঠিক এই সূত্রটাই ইউটিলিটারিয়ানিজমে বলছে যে মিল আর বেনথাম তারা বলেছে যে সেই কাজটা ভালো। এখন আরিফ ওই জায়গায় চলে যাচ্ছ 36 নম্বর পাতায়। সেই কাজটা ভালো যে কাজ সর্বাধিক লোকের, সর্বাধিক 33 জন চলে আসছি, আমরা সবাই প্রায় চলে আসি। আমি কিন্তু একটু পরে তোমাদের অ্যাটেন্ডেন্সটা নিব। হ্যাঁ, কারণ আমি যে কোনো সময় কাট অফ হয়ে যেতে পারি। আমি যারা পরে আসছো তাদের জন্য, যে আমি এখন রাস্তায় আমি জরুরি মিটিং করে আমি ব্যাক করতেছি জাহাঙ্গীর বা ঢাকার দিকে। এই জন্য আমি কাট অফ হয়ে যেতে পারি। যদি কাট অফ হয়ে যায় এটার আমি একটা মেকআপ ক্লাস নিব, আর না হলে আমি কথা বলতে বলতে থাকবো। দেখো, তোমরা কিন্তু শুনতে পাচ্ছ? আমি আরিফ শুনতে পাচ্ছ? সাদিক শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার। রাকিব রাকিব কি জয়েন করেছো বাবা? রাকিব সিয়ার, রাকিব জয়েন করেনি না আরিফ? নো স্যার, মেবি। আচ্ছা, ওকে। তাহলে তুমি একটু দেখো যে কে কে জয়েন করেনি, তাহলে আমার এমন হতে পারে যে তোমাকে জিজ্ঞেস করে একটু সবার উপস্থিতি দিয়ে দেবো। আচ্ছা, স্যার, হ্যাঁ যারা আছে তাদেরকে দিয়ে না, এখনো মনে হয় ক্লাসে কতজন আছে সেটা তো জানি না স্যার। হ্যাঁ, আমরা 34 জনের মতো আছি আমরা এখানে না না বাকি স্যার, মানে ফুল ক্লাসে কতজন আছে ও স্যার? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা তো আমরা এখন বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু কথা বলে নিই। তাহলে উপযোগবাদী ইউটিলিটির জন্য বলছে কি, যে এটা একটা ফলাফলবাদী। তুমি তো দাগ টাগ দিছো, আমরা দাগ একটু সারাংশ করে নেই, তুমি দাগ পরে পড়বা না। তো উপযোগবাদী হচ্ছে এরা বলছে যে সেই সেই কাজটা ভালো, ফলাফল তো অবশ্যই ভালো হইতে হবে, কিন্তু সেই ফলাফল হইতে হবে ইউটিলিটি বেশি হইতে হবে। যে কাজ সর্বাধিক লোকের সর্বাধিক সুখ দেয় বা সর্বাধিক ইউটিলিটি দেয় সে কাজ ভালো। আবার বলি, যে কাজ সর্বাধিক পরিমাণ লোকের সর্বাধিক পরিমাণ সুখ দেয়। এখানে আছে কোথাও দেখো এক লাইন লিখেছে, ম্যাক্সিমাম হ্যাপিনেস, নিচে যাও, গ্রেটেস্ট হ্যাপিনেস ফর দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল, কোথাও আছে দেখো নিচে। এই যে এই প্যারা, মটো মটো দেখো, গ্রেটেস্ট গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। দেখো মোটর ওখানে যাও, মোটর ওখানে নাও, কাটসার নিয়ে যাও, দ্য মোটো ইনভার্টেড কমা গ্রেটেস্ট গুড ফর দ্য গ্রেটেস্ট নাম্বার অফ পিপল। এদের মূলনীতি বেশিরভাগ লোকের বেশিরভাগ সুখ তোমার কাজ যদি উৎপাদন করে, তুমি সেই কাজটা বলবো ভালো কাজ। এখন বলছে কি ধরনের সুখ, এ নিয়ে এই যে যারা নীতিবিদ্যা, এই এই সূত্রের জনক দুজন লোক, তলায় দেখো লেখা আছে জেরেমি বেনথাম আর মিল। এরা দুজন বড়, বেনথাম আর মিল, ছোট করে যদি বলো বেনথাম আর মিল। ওই আরিফ নিয়ে যাচ্ছে ওর উপরের লাইনে, হ্যাঁ বেনথাম আর উপরের লাইনে মিল আছে। তাই বেনথাম আর মিল, এরা বেনথাম বলতেছে তাহলে কি ধরনের সুখ। এই যে আল আনো আল আউসাদ যদি কোনো সুখ চায় তাহলে কি ধরনের সুখ। বেনথাম বলেছে যে সেই ধরনের আউসাদের সেই ধরনের সুখ চাওয়া উচিত যে সুখ আউসাদের ইন্দ্রিয়ের মধ্যে, এই রকিবুল আসছে। হ্যাঁ, রকিবুল তোমার কথা জিজ্ঞেস করতেছিলাম রকিবুল। আচ্ছা, তাহলে আউসাদ বলতেছে কি, যে আউসাদ সেই কাজটা করবে যে কাজে সর্বাধিক লোকের সর্বাধিক সুখ উৎপাদন হয়। আর আউসাদ যদি সেই কাজ করে তাহলে সেই কাজটা একটা ভালো কাজ। ফলে আউসাদের নৈতিক সিদ্ধান্তের ভিত্তি হবে ম্যাক্সিমাম হ্যাপিনেস ফর দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল।
তাহলে সেটা ভালো কাজ হবে। আচ্ছা, একটু নিচে চলে যাও বাবা, একেবারে এই 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 প্যারাটা নিচে, আরো নিচে চলে যাও, আর একটু উপরে, আর একটু নিচে দেখো, ওখানে কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া আছে নিচে, 1 2 3 করে বলা আছে যে এর এর লক্ষ্যটা বৈশিষ্ট্য কি, বের করতে থাকো, আমি পরে বলতেছি। এই হ্যাঁ, রাখো, এখানে রাখো, দেখো। তাহলে দেখো কি হচ্ছে, যে এর এই উপযোগবাদী নীতির কতগুলো বেসিক মিনিংস অফ ইউটিলিটারিয়াম আছে। এই গোল করা করা দেখো, ওখানে কারসার নিয়ে গেছে ও, গ্রেটেস্ট গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার। 2 নম্বর হচ্ছে ম্যাক্সিমাইজেশন অফ প্লেজার। তুমি যেমন কাজ করবো, যাক সময় তোমার কাজের জন্য ম্যাক্সিমাইজেশন অফ প্লেজার হয়। এখন ম্যাক্সিমাম প্লেজার, আনন্দের যদি তুমি ম্যাক্সিমাইজ করতে যাও, তাহলে মানে কি তোমার মিনিমাইজেশন অফ পেইনস। কারণ প্রত্যেক কাজের তো একটা ভালো দিকও থাকে, তার কিছু খারাপ দিকও থাকে। ইভেন আমাদের যে পাবলিক পলিসি করে, এই যে রাস্তাঘাট হচ্ছে, আমরা খুব আরাম করে গাড়ি চালাচ্ছি, কিন্তু এর বানাইতে গেলে কত শ্রমিক মারা গেছে, কত মানুষের বাড়ি উচ্ছেদ করা হয়েছে, কত পেইন কিন্তু নানা রকম আছে। কিন্তু এই অভিযোগবাদীরা বলতে চাবে যে আমরা এমনভাবে পলিসি মেক করতে হবে, এমনভাবে ইথিক্যাল ডিসিশন নিতে হবে যাতে ম্যাক্সিমাম মানুষের প্লেজার হয় আর মিনিমাম পেইন হয়। ফোর্থ নাম্বার কি, ম্যাক্সিমাইজেশন অফ হ্যাপিনেস। মানুষ যেন সব তার মানে তার সুখের মানে ম্যাক্সিমাম সুখ মানুষ পাইতে পারে। এবং স্যাটিসফ্যাকশন অফ ডিজায়ার, মানুষের স্যাটিসফ্যাকশন যেন হয়। তাহলে এই ভিত্তিগুলোর ভিত্তিতে ইউটিলিটারিজম সিদ্ধান্ত নেয়। গ্রেটেস্ট গুড ফর দ্য গ্রেটেস্ট নাম্বার, ম্যাক্সিমাইজেশন অফ প্লেজার, মিনিমাইজেশন অফ পেইনস, ম্যাক্সিমাইজেশন অফ হ্যাপিনেস, স্যাটিসফ্যাকশন অফ ডিজায়ার। এখন প্রশ্ন হচ্ছে, সর্বাধিক লোকের সর্বাধিক সুখ উৎপন্ন করো ও, এখন বেনথাম তো বলছে কি ধরনের সুখ, স্থূল সুখ, সেন্সুয়ালিস্টিক প্লেজার। সেন্সুয়ালিস্টিক প্লেজার কোনটা? রসগোল্লা খেয়ে কিন্তু আমরা অনেকে আনন্দ পাই, আমি যেমন পাই। হ্যাঁ, টাঙ্গাইলের চমচম, কি বলে, কুমিল্লার রসমালাই আমার খুব প্রিয়। এবং আমাদের সাতক্ষীরার সন্দেশ আমি খুব পছন্দ করি। তোমরা যদি কেউ সুন্দরবনে বেড়াতে যাও, সাতক্ষীরার সন্দেশ খুব ভালো ভালো সন্দেশ পাওয়া যায়। তাই দেখো বাবা, তাই এটাই ইন্দ্রিয় সুখ। আমার আমার জীবে আমার 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 কোনো না কোনো আমি সুখ পাই এটাতে। বেন্থা বলেছে যে এই ধরনের সুখ আমাদের প্রাধান্য দেওয়া উচিত, যেটা সরাসরি আমাদের ইন্দ্রিয়ে ধরা দেয়। হ্যাঁ, যে সুখটাকে আমরা দেখতে পাই, যে সুখটাকে আমরা আমাদের খুঁজে বের করতে হয় না, যে সুখটা আমাকে জানান দেয় যে হ্যাঁ, এই সুখ আছে, স্থূল সুখ, সেন্সুয়ালিস্টিক প্লেজার। কিন্তু মিল, যে তার আরেকজন প্রবক্তা, সে বলেছে না, মানুষ তো পশু না, মানুষ শুধু সেন্সুয়ালিস্টিক প্লেজার নিয়ে সন্তুষ্ট থাকতে পারে। মানুষ তো মানবিকতা সম্পন্ন, মানুষের বৈশিষ্ট্য আছে। ফলে মানুষ স্থূল সুখ চাওয়াটা মানুষের জন্য খুব সম্মানের কাজ না। বরং মানুষকে সবসময় স্থূল সুখের থাকবে, কিন্তু অবশ্যই তার মানসিক সুখকে প্রাধান্য দিতে হবে। একটা শুধু রসগোল্লা খেয়ে তার আনন্দ পাইলে চলবে না। তার একটা কবিতা আবৃত্তি, আধ্যাত্মিক চর্চা, আর সত্যের অনুসন্ধান করা, জ্ঞান অনুসন্ধান করা, এর যে আনন্দ, সেগুলো মানুষের চাওয়া উচিত। হ্যাঁ, মানুষের মানসিক সুখ যে কাজ দেবে সেই কাজটা ভালো। তা তোমার কাছে মিলের কাছে যদি দৈহিক সুখ বেশি হয়, সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ মানসিক সুখ বেশি। আর বেনথাম বলেছে না, মানসিক সুখ তো এমনি সুখ মাপা খুবই কঠিন ব্যাপার। 1 কেজি সুখ, 2 কেজি সুখ, আমরা কি বলতে পারি যে অঙ্কুর 1 কেজি সুখ পাইলো বা 1/2 কেজি দুঃখ পাইলো? এটা কি বলা সম্ভব? স্যার, হ্যাঁ, বলো বাবা। স্যার আরে আমরা ওই খাবারটা খেয়েও তো একটা মানসিক শান্তিতে পাচ্ছি, তাই না? না, মানসিক শান্তির এখন তোমার যদি অল্টারনেটিভ দেওয়া হয়, ওই সুখ তো আছেই, তুমি তো খাদ্য জন্য। কিন্তু কিছু কিছু ব্যক্তি যদি, আচ্ছা আমি এই যে কি বলবো, আমি কে নাম কি দেখি, ধরো এখানে কে কে আছে, দাঁড়াও আমি নাম বলতেছি। আমরা কিন্তু অনেকেই আনিশার ফ্রেন্ড আনিশারকে আহ, একটা রজনীগন্ধা একটা ইয়ে নিয়ে আসলো, আর এক হাতে একটা ডায়মন্ডের আংটি নিয়ে আসলো। আনিশা, কি করবা? তুমি রাখো তোমার, রাখো তোমার ফুল, আমার ওই ওই হাতে যেটা আছে ওইটা দাও। মানুষের এখন আবার কেউ কেউ আনিসাও চাইতে পারে, না না, তোমার এটা দরকার না, তোমার ফুলটা আমারে দাও। তাই না? মানসিক, হ্যাঁ, মানুষের একটা একটা মানুষ কিন্তু একটা কবিতা আবৃত্তি করে সুখ পায়, তাই না আনিশা? আবার সে হয়তো ঘুমায় সুখ পায়, তাই না? মানুষের এখন বলবো স্যার, তাহলে কি সারা জীবন মানসিক সুখ চাবে? তার কি তার এই যে খাদ্য বা মানুষের জীবিকা নির্বাহের জন্য তো সুখের প্রয়োজন। সেটা ঠিক আছে। তা এরা মিল বলেছে যে মানুষের, মিলের ইন্টেনশনটা বুঝো, মিল চাচ্ছে যে
মানুষ যেহেতু উচ্চবৃত্তি সম্পন্ন মানুষ, মানুষ পশু, কিন্তু পশু উচ্চ মানের পশু। মানুষ তো অ্যানিমাল, বাট হায়ার অ্যানিমাল। আমরা সবাই অ্যানিমাল, প্রাণ আছে আমাদের, তারা প্রাণী। কিন্তু আমরা হচ্ছে উচ্চতর প্রাণী, আমাদের মানবিকতা বোধ আছে, আমাদের বুদ্ধিবৃত্তি আছে। হ্যাঁ, আমাদের কাছাকাছি বললে অনেকে বলে হাতির আছে, আর আছে কি বলে ডলফিনের আছে বলে অনেকে, যে আমাদের কাছাকাছি মানবিকতা বা এগুলা কিছু নাকি হাতি এবং নো স্যার, ডলফিনের। ইম্পসিবল। হ্যাঁ, মানুষ তো অনেকে বলে সৃষ্টির সেরা জীব। না সৃষ্টির সেরা বাবা, কিন্তু অনেকে বলে যে এদের বোধহয় কিছু থাকে। হ্যাঁ, হ্যাঁ স্যার, অনেকে বলে ডলফিনের শুনেছি যে লাইক হ্যাঁ একটা ডলফিনের নাকি কিছু একটু থাকে। হ্যাঁ, তাই মানুষের সাথে তো তুলনা হয় না বাবা, মানুষ তো আবার মানুষ, অনেকে বলে যে শিম্পাঞ্জির সাথে মানুষের নাকি খুব সামান্য পার্থক্য ব্রেনের, কিন্তু সেই সামান্য পার্থক্যটা বিশাল ব্যবধান তৈরি করে আরিফ, তাই না? এদিকে ভাষা শিক্ষার ক্ষেত্রে বিজ্ঞানীরা দেখছে আরিফ, যে একটা শিম্পাঞ্জির বাচ্চা মানুষের বাচ্চার চেয়ে বেশি দ্রুত ভাষা শিখে ফেলে। মানে ভাষা মানে ইঙ্গিত, এই হাত দিয়ে ডাকলা, এই একটা, এগুলো তারা আরো দ্রুত শিখে ফেলে। কিন্তু 1 বছর পরে মানুষের সন্তান, সে ওই যে কটা ভাষা জানে ওইগুলোর সে পারমিটেশন কম্বিনেশন শুরু করে দেয়। 1 বছর পরে যে শিম্পাঞ্জির বাচ্চা আর ওইটা পারে না। হ্যাঁ, মানে মানে এটা গবেষণার মানুষের এই যারা অ্যানিমাল নিয়ে গবেষণা করে তাদের মানে ভাষা শিক্ষাটা বলছে মানুষের জন্য একটা আলাদা বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বোধহয় মানুষকে শুধু ভাষা শিক্ষা, ভাষার সাথে চিন্তা করার ক্ষমতা, মানুষ ভাষা, আমি গত ক্লাসে বলছিলাম ভাষার বাইরে কেউ চিন্তা করতে পারে কিনা, এ নিয়ে অনেক ডিবেট আছে। কিন্তু যে কেউ বলে না ভাষার বাইরে মানুষ চিন্তা করতে পারে না। ধরো মানুষের আরিফের কোনো ভাষা নাই, আরিফ কিভাবে চিন্তা করবে? তাই জন্য বলে আরিফের চিন্তার ক্ষমতাটা আরিফের ভাষা দ্বারা লিমিটেড। অনেকে এটা অস্বীকার করে। তাহলে মানুষের ক্রিয়েটিভিটি হয় কিভাবে? মানুষের ক্রিয়েটিভিটি তো নতুন কিছু তৈরি করে যেটা তার 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 জানা ছিল না। বাট স্যার এটা তো ভাষা দ্বারাই করে, তাই না? হ্যাঁ, এখন ওই ওই যে গোলক ধাঁধা তো ওই জায়গায়, যে অনেকে বলছে যে এমন কি সম্ভব, একজন দার্শনিক বলেছে যে আমরা এই যে 40 জন ক্লাসে আছি সবাই আমরা ওই যে রকেটে করে আকাশে যাব, আকাশে যে কোনো ভাষা নাই, আমরা এই জগৎকে বোঝার চেষ্টা করব, পারবো? ঠিক এই এই কালচার, এই ফর্মস অফ লাইফের ভিত্তিতে আমাকে বুঝতে হবে। অনেকে বলছে আমরা কেন, আমি গত ক্লাসে বলছিলাম আমরা কেন পশুর ভাষা বুঝি না? একটা পশু, দুটো গরু তার বাচ্চার সাথে কি কথা বলতেছে, আমরা কেন বুঝি না? তারা তো আদান প্রদান করতেছে। বলছে ওর ফর্মস অফ লাইফ, আমরা আর একজন অপরকে বুঝি কারণ আমাদের ফর্মস অফ লাইফ। আমি ইভেন আমরা কিন্তু একজন মানুষকে বুঝি না অনেক সময়, কারণ ওর ফর্মস অফ লাইফ আমার ফর্মস অফ লাইফের সাথে মিল নাই। মানুষ ফর্মস অফ লাইফের কারণেই মানুষ ভাষা এবং তার আন্ডারস্ট্যান্ডিংটা হয়, তার বোঝাপড়া হয়। ফলে দেখো এক এক বলে না, এক কালচারের মানুষ আরেক কালচারে, এক সোসাইটি মানুষ, এই জন্য সব দেখো না, সব সমপর্যায়ের মানুষ কেন খুঁজে, যাতে তার আন্ডারস্ট্যান্ডিংটা বেশি হয়, তার ফর্মস অফ লাইফ, জীবন ধারণ। এই দার্শনিক বলেছে মানুষের এই বোঝাপড়াটা হয় মানুষের জীবন বোধ থেকে, জীবন সে কি ধরনের জীবন যাপন করে, সে কি খায়, কাদের সাথে মিশে, কিভাবে চলে। তাহলে এই যার সাথে সে আর যার সাথে তার বন্ধুত্ব হবে, তার আন্ডারস্ট্যান্ডিংটা এই ফর্মস অফ লাইফের যদি সে লালন পালন হয়ে থাকে, তাহলে তার আন্ডারস্ট্যান্ডিংটা কাছাকাছি হবে। তাছাড়া হিউম্যান বিইং আবার এবিলিটি থাকে, মানুষ তার ক্ষমতা দিয়ে এটা করতে পারে। অনেকে, একজন বিখ্যাত দার্শনিক বলেছে চমস্কি, তোমরা শুনছো, বেঁচে আছে। চমস্কি বলেছে মানুষের শুধু এই ক্ষমতা আছে ভাষা বোঝার এবং ভাষাকে আন্ডারস্ট্যান্ড করা, মানে সেটা যে ভাষায় শিখুক, আরবি, উর্দু, বাংলা, এটা যে ভাষায় শিখুক, মানুষের এই ভাষা বোঝার জন্য কিছু ক্ষমতা আল্লাহ তাআলা বোধহয় মানুষের মতের মধ্যে দিয়ে দিয়েছে। অনেকে বলে না আল্লাহ তাআলা বা ভগবান বা ঈশ্বর মানুষের মনে কিচ্ছু দেয় না, সাদা কাগজ হয়ে থাকে। আনিশা যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসলো, আনিশার মনটা ছিল সাদা কাগজ। একটা সাদা কাগজ আনিশা নেও, তোমার মনটা ওইরকম ছিল। হ্যাঁ, দার্শনিক বলতেছে কি, আনিসা যখন বড় হলো আস্তে 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 ওই সাদা গাছের উপরে সিট ফোঁটা পড়তে থাকলো, ফোঁটা পড়ে 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 অভিজ্ঞতা সঞ্চয় হলো। আনিসার মন আস্তে আস্তে নানা অভিজ্ঞতায় ভরে গেল। Sir, is this a tabula rasa theory? টেবুলার আসা, ভেরি গুড। তুমি কেমনে জানলাম বাবা? এটা হচ্ছে লকের থিওরি। হ্যাঁ, জন লক, একজন John ব্রিটিশ Locke, sir. দার্শনিক। Yeah. জন লক বলেছে কি জানো, মানুষের মন হচ্ছে ট্যাবুলার আসা। এই ট্যাবুলার আসা মানে এই যে আনিসার বললাম সাদা কাগজ। এটা অনেকে দার্শনিক বলেছে না, মানুষের মন, মানুষ মানুষ এই যে ফাহাদের যে অনেক বৈশিষ্ট্য, ফাহাদ কিছু না কিছু তার দাদা, তার মা, তার নানা নানি এদের থেকে নিয়ে আসে।
আর এই লকরা বলবেন না ফাহাদ কিচ্ছু নিয়ে আসেনি, নিয়ে আসলেও সেটা গুরুত্বপূর্ণ না। ফাহাদের গুরুত্বপূর্ণ হচ্ছে ফাহাদ কি পরিবেশে কিভাবে জানে সেটা ইম্পর্টেন্ট। আর ওরা বলে যে না, কিছু কিছু জিনিস যেমন আল্লাহর ধারণা, বস্তুর ধারণা, সাদার্থ ধারণা, মানে কিছু কিছু ধারণা যেগুলো মানুষ থাকে, মানুষ পরিবেশের সাথে সাথে ওইটা শুধু ও উপলব্ধি করে, যখন সে ওই সংস্পর্শে আসে তখন তার কাছে ওটা জেগে ওঠে, ধারণাগুলো তার মধ্যে থাকে। এই নিয়ে একটা বিতর্ক আছে দর্শনে, যে মানুষ কি কিছু নিয়ে আসে জন্মের থেকে, না মানুষ তার পরিবেশ থেকে সবই শিখে আস্তে আস্তে। এখানে প্রচন্ড বিতর্ক আছে। হ্যাঁ, এইগুলো কেউ বলে দুটোর সমন্বয়, মাঝামাঝি জায়গায় যেমন থাকে মীমাংসা করার। কিন্তু অনেকে বলে যে না, এই কিছুই নিয়ে আসে না। বলছে যে মানুষ যে এই যে দ্রব্যের ধারণা, ঈশ্বরের ধারণা, এগুলো মানুষ প্রীতি যদি বলে যে একটা মানুষকে যদি আমরা ওই যে সেন্ট মার্টিন দ্বীপে, ছেড়া দ্বীপে রেখে আসলাম ছোটবেলায়, ফাহাদকে ছোটবেলায় মায়ের গর্ভে হওয়ার সাথে সাথে ওর জঙ্গলে ওই টাইসন, কি যেন একটা আছে না একটা, কি জঙ্গলে বড় হয়। টাইসন, টাইসন। হ্যাঁ, কি যেন টার্জান জঙ্গলে বড় হয়েছিল, কি যেন কি বলে ওর নাম? টার্জান স্যার। টার্জনের মতো জঙ্গলে রেখে আসলাম। তো দেখা গেল যে ও ওই যে দড়ি বেয়ে বেয়ে এক জায়গা থেকে এক জায়গায় বান্দরের মতো যাচ্ছে, আবার ওদের ভাষা বুঝতেছে ওদের, কিন্তু মানুষের ভাষা কি বুঝবে ও? সিনেমায় যদিও নায়িকার জন্য ও ভাষা বুঝে ফেলছে, কিন্তু বাস্তবে কি মানুষের ভাষা বুঝবে? ওর কি ওই ওই বোধ জ্ঞান হবে? স্যার আই থিংক হবে। আর সেই ভাষা, আরে সেটা কি, আরে সেটা কি, আরে সেটা কি আমরা বুঝতে পারবো? না 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 স্যার, হি ইজ এ ম্যান ফার্স্ট অফ অল, দেন তারপর তো তার বোধগম্যটা স্যার জাগ্রত হবে, সে যতই স্যার থাকুক না কেন মানে পশু পাখিদের সাথে। আরে বলতেছে মানুষ হিসাবে তার মধ্যে কিছু বৈশিষ্ট্য এক্স্যাক্টলি থাকবে, স্যার, এক্স্যাক্টলি যেটা তার পরিবেশ পাইলে সে আবার ঠিক এটা হয়ে যাবে স্যার, ঠিক যে ঠিক আস্তে হয়ে আস্তে যাবে। সে, ইয়েস স্যার। কে মনে করে যে না এটা সে কিছুই, তার তার আন্ডারস্ট্যান্ডিং মানুষের সাথে মিল হবে না, So কারণ this মানুষ is যা শেখে তার সোসাইটি থেকে শেখে। actually impossible, sir. So because you learn the language from other humans, you know how the other people work. If you হ্যাঁ সে stay with হ্যাঁ সে tigers, you বড়জোর, don't হ্যাঁ know ফাহাদ what. বলতেছে আরে বড়জোর সে কিচিরমিচির শিখবে বা জি স্যার। পশুর ডাকের মতো। নো 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 স্যার, আমি স্যার বলতে চাচ্ছি সে যখন বড় হতে মানে সে তো ছোটকাল থেকে শিখবে না, সে যখন বড় হবে তখন তো তার মাঝে একটা বোধগম্য জাগ্রত হবে, তাই না স্যার? মানে সে তো মানে আজীবন যে একজন তাহলে তুমি জঙ্গলে। তুমি বলছো যে এই অ্যাবিলিটিটা ইননেট, হ্যাঁ তার মধ্যে অ্যাবিলিটিটা ইননেট, হ্যাঁ সেই ওই অ্যাবিলিটিটা নিয়ে জন্মায়, পরিবেশ পাইলে সে শিখে, এটা বলতে চাচ্ছো? কিছু না কিছু নিয়ে আসে, তার মানে কি তুমি স্যার বলছো মানে কিছু কিছু কিছু, জেনেটিক্স তো মানুষের রাইট থাকে রাইট, স্যার। হ্যাঁ ইয়েস বলছে যে স্যার। কিছু 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 নিয়ে আসে, কিন্তু এই যে লগ এরা বলতেছে না কিছু নিয়ে আসে না, এভরিথিং ইজ অ্যাকোয়ার্ড। আমি একজন স্যার যখন দার্শনিকের সে নাম, মানে বড় হয়ে উঠবে তখন তো তার মাঝে এতটুকু জাগ্রত হবে যে তার মধ্যে ডিফারেন্সটা অ্যানিমেল আর তার মাঝে ডিফারেন্সটা কি, বা আই হোপ হবে স্যার ইনশাআল্লাহ। হ্যাঁ শোনো শোনো, এখন এই বাস্তবে তো ওই জায়গায় যে তুমি আমি প্রমাণ করতে পারবো না। দেখো এখন একজন দার্শনিক বলছে কি, যেমন আমি গত ক্লাসে বলছিলাম নাকি এটা, যে জুবায়ের মতো 10 জন নাদুস নদীর বাচ্চা আমারে দেও, একজন অটসন তার নাম, সে বলেছে জুবায়ের মতো 10 জন নাদুস নদীর বাচ্চা দাও, আমি এই বাচ্চারে একজনের কি বানাবা জুবায়ের, পাত কি বানাবো রে, রবীন্দ্রনাথ বানাইলাম, নজরুল বানাইলাম, আর খারাপের দিকে বানাও দুইটা। Street Fighter. তুমি এবার 10 জন বাচ্চা 10 রকম বানাও, বলে না, নাথিং ইজ গেন টেকেন বাই বার্থ, এভরিথিং ইজ অ্যাচিভ থ্রু কালচার, থ্রু সোসাইটি, থ্রু ইনস্টিটিউশন, থ্রু এনভায়রনমেন্ট। তাই কি এটা কি এই অটসন, হ্যাঁ এই দার্শনিকের নাম অটসন, তারপরে স্কিনার, এরা কি ঠিক বলেছে? ইভেন লক, আমরা কি সবই আমাদের কিছু থাকে না? আমরা কি জুবাইরে রবীন্দ্রনাথে বানাইতে পারবো? ওরে যত গান শিখাই, যত ঠাকুর বাড়ি রাখি, 12টা শিক্ষকরা দেই, জুবাইর হইতে পারবা? না স্যার। There is something, we must take something by birth, from birth. সেটা ফাহাদ অন্তত তার বাবার থেকে বা অনেকে বলে যে 50%, এখন আমরা যেটাকে অ্যাকসেপ্ট করি আমরা, যে কিছু কিছু বৈশিষ্ট্য আমরা নিয়ে আসি, ফলে ওই প্লেটোর কথা, প্লেটো কি বলেছে, শিক্ষা হচ্ছে তাই যা মানুষের ভিতরে থাকে সেটা মানুষ উপলব্ধি করে, আত্মোপলব্ধি। শিক্ষা নতুন কিছু না, কারো কিছু নতুন শেখানো যায় না, প্লেটো বলেছে এভরিথিং ইজ দেয়ার। ও তুমি যা জুবাইর যা, জুবাইর পরিবেশ পাইলে ঠিক তাই হবে, তার বাইরে কিছু হবে না। There must be something inside Jubair. If
introvert gets the proper environment, then those qualities will be flourished. প্লেটোর কথা, বিখ্যাত দার্শনিক। তাহলে তো পৃথিবীতে মহামানব আমরা তৈরি করতে পারতাম। এখন অনেকে বলছিল না যে ক্লোনিং এর পরে বলছিল তাহলে যেসব আমার ফাহাদ খুব প্রিয় বাবা মার, তাই ফাহাদের ক্লোনিং করে 10-12টা করে রাখলো, বা ফাহাদের মৃত্যুর আগে আবার ক্লোনিং করে আবার করে রাখলো, তাই না? এরকম চিন্তা হয়েছিল কিন্তু এক সময়। কিন্তু ক্লোনিং তো পরে বন্ধ হয়ে গেল। জেনেটিক ইঞ্জিনিয়ারিং কেউ আছে কিনা জানি না। জি ক্লোনিং স্যার, করা এটা লিগালি অফ করে দেওয়া হয়েছে। ইলিগাল। হ্যাঁ, রাকিবুল এটা পরে ইলিগাল পারমিশনই দিল না। এই রিসার্চটা পারমিশন, ইথিক্যাল আনইথিক্যাল রিসার্চ পরে এটা পারমিশন, কিন্তু এখন গোপনে গোপনে হচ্ছে, মানুষের অর্গান তৈরি করতেছে, এগুলো কিন্তু হচ্ছে এখন। জি স্যার, এগুলো নিয়ে তো গোপনে অনেক রিসার্চ হচ্ছে স্যার। আচ্ছা বাবা, তাহলে আমরা একটু এগোই। তাহলে দেখো তাহলে উপযোগবাদের এই যে আমরা দেখো কথা বলতে বলতে অনেক সময় হয়ে গেল, আমরা একটু উপযোগবাদের কথাটা দিই। তাহলে মেল বেন্থামের মধ্যে এই যে মানুষের নিয়ে বিতর্ক আছে, হ্যাঁ, যে মানুষ উচ্চ মর্যাদা সম্পন্ন প্রাণী, মিল তো ঠিকই বলেছে, মানুষ তো পশু না, মানুষ শুধু ইন্দ্রিয় সুখ পেয়ে সাথে থাকতে পারে না। তা এখন দেখো, তাহলে কে মনে করে যে না এই উপযোগবাদী তত্ত্বটা ঠিক না? আমি ইন জেনারেল বলতেছি, ধরে ধরে আমরা যেহেতু রাস্তায় আছি, ধরে ধরে পড়ালাম না। এখন কে মনে করে যে না এই উপযোগবাদী মত, আমি মনে হয় না যে সর্বাধিক লোকের সুখ দিলেই সে কাজ ভালো হয় না। এই আদর্শ হিসাবে এটা কি গ্রহণযোগ্য রাকিবুল? সর্বাধিক পরিমাণ সর্বাধিক মানুষের কি সর্বাধিক সুখ সর্বাধিক পরিমাণ মানুষের যে কাজ দেয় সে কাজ ভালো, দুঃখের চেয়ে সুখ যে কাজ দেয় সে কাজ ভালো? স্যার আমার তো মনে হয় তাই স্যার। সব সময় না, সব সময় তো না। সব সময় না। একটা উদাহরণ দিতে পারো জুবায়ের যে এই সময় না? আচ্ছা আমি একটু উদাহরণ দেই। আমাদের পার্বত্য চট্টগ্রামে কি হলো, চিটাগাঙে কাপ্তাই জল বিদ্যুৎ তৈরি হলো, এটা ঢাকা এবং দুটো বড় শহরে বিদ্যুৎ দেওয়ার জন্য। তো এটা কি হলো, উপজাতিরা বিক্ষুব্ধ হলো, কারণ ওদের ওদের যে কি চাষ হয় না ওদের, ওইটা ডুবে গেল, ওই নিম্নাঞ্চল পানির জলবদ্ধ হয়ে ডুবে গেল। ফলে ওরা বিদ্রোহ শুরু করলো, ওরা শান্তি বাহিনী কি কি ওই সময় করছিল, এখনো কিন্তু বিদ্রোহটা এখনো ভিতরে ভিতরে আছে, ওই জঙ্গলের মধ্যে মাঝে মাঝে মারামারি হয়। এখন দেখো এই কাজটা কি ভালো হলো? এটা বেশিরভাগ লোক, ইভেন ওরা উপকৃত হলো, ওরা বিদ্যুৎ পাইলো, কিন্তু তারা বিদ্রোহ করলো, তারা 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 তাদের বা তাদের সম্পত্তি, তাদের জীবনের অধিকার, তারা যে যেভাবে জীবনযাপন করতে পছন্দ করে সেটার থেকে তারা বঞ্চিত হলো। এটা কি আমরা ভালো কাজ হলো? রাকিবুল বলতেছে না এটা ভালো কাজ মনে হচ্ছে। নো স্যার। কেন ভালো কাজ হলো না? এটা তো বেশিরভাগ লোকের স্যার বেশিরভাগ এটা তো ভালো কাজই হলো একদিক দিয়ে, কজ কি আমাদের শহর অঞ্চল বা আচ্ছা ওদের সাইড গুলোতে আমরা বিদ্যুৎ পাচ্ছি, এতে দিতে আমাদের অনেক কলকারখানা লাইক আমাদের বাসা বাড়ি সবকিছু তো ডেভেলপ হচ্ছে, তাই না? আচ্ছা এখন আরিফ গোষ্ঠী তো স্যার মানে অধিকার বঞ্চিত হচ্ছে বা ওরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে স্যার। তো চাষাবাদ হইতেছে না, হাউ উইল ইউ জাজ দ্যাট? আচ্ছা দেখো, আরিফের বাসা ধরো বনানী, আরিফের বাড়ির সামনে তার বাবার একটা হাইপোথেটিক একেলা আমরা মানে ধরলাম, আরিফের আব্বা সুস্থ থাক, অনেকদিন বেঁচে থাকুক, দোয়া করি। এবার আরিফের বাবার কবর আছে ওখানে। আরিফের সরকার বলল, আরিফ তোমার বাড়ির সামনে তো আমার একটা হাইওয়ে করতে হবে, একটা ফ্লাইওভার করতে হবে, এই তোমার বাবার কবরটা তুলে ওই জায়গাটা রাস্তা বানাইতে হবে, তোমার আমি বনানীতে 10টা বাড়ি বানাই দিব, আর তোমার এই বাবার কবরের উপর দিয়ে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করবে, অনেক সওয়াব পাবে। আরিফ কি রাজি হবা? নো স্যার, ইম্পসিবল। দেখো এই উপযোগবাদের সবচেয়ে বড় ত্রুটি এটা ইন্ডিভিজুয়াল মানুষের মাইনরিটি দেরকে এটা গুরুত্ব দিতে চায় না, এই সূত্রের মধ্যে আসে না। এই মেজরিটি অনেক সময় মেজরিটি সম্মিলিতভাবে ভুল সিদ্ধান্ত নিতে পারে, মেজরিটি অনেক সময় সম্মিলিতভাবে মাইনরিটিকে শোষণ করে, মাইনরিটির অত্যাচার করে, সেটা কিন্তু উপযোগবাদী তত্ত্ব সেটাকে সাপোর্ট দিবে, কারণ সর্বাধিক সংখ্যক বেশিরভাগ লোকের ভালো উৎপাদন হলে সেটা ভালো মনে করে। ডেমোক্রেসি যেটা 51% লোক ভোট দিলে 49% ভোটের মূল্য নাই। এর ত্রুটিটা দেখবা, লিমিটেশনের তলায় যাও বাবা, তলায় যাও। লিমিটেশন অফ ইউটিলিটি একটা বড় লিমিটেশন। এখানে দেখো অনেকগুলো লিমিটেশন আছে, এটা একটা 5 নম্বরের প্রশ্ন। লিমিটেশনস অফ ইউটিলিটি অনেকগুলো লিমিটেশন আছে। একটা বলেছে যে কিন্তু এই যে কালো কালি দিয়ে লিখেছে, এটা কিন্তু খুব ভালো, এই যে ডেমোক্রেটিক প্রসেস থাকাতে কিন্তু অনেক সমাজে রাষ্ট্রে অনেক পরিবর্তন হয়েছে, সাধারণ মানুষ উপকৃত, এই যে মিডল ক্লাসের
সূত্র বলা হয়, এটা পাবলিক পলিসির সূত্র বলা হয়। এর সমালোচনা যাই থাকুক, আমরা প্রত্যেকটা পাবলিক রাস্তাঘাট, ব্রিজ, ওভারব্রিজ, এই যে পদ্মা সেতু, সবকিছু একই, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ ইনগেজ, কত দুঃখ কষ্ট হচ্ছে, তারপরেও আলটিমেটলি কিন্তু এর দুঃখের যে সুখের পরিমাণ বেশি, সে কারণে এটা পাবলিক পলিসিতে গ্রহণ করা হচ্ছে। দেখো বাবা, আমি একটু গাড়ি স্টার্ট করবো বাবা, আমি বরিশালে বেরোবো তো রাত্রে, তুমি শুরু করো। এখন যদি মিসও হয়ে যায় বাবা, তোমরা আমি জাস্ট কতগুলো ডিলেমা নিয়ে আলোচনা স্টার্ট করো, ডিলেমা নিয়ে আমরা কথা বলতে বলতে যাবো। এখন দেখো এখানে একটু প্রশ্ন করি, সবাই একটু খেয়াল করো। তাহলে দুটো প্রশ্ন এখানে, হোয়াট ইজ ইউটিলিটেরিয়ানিজম 1 নম্বর, 2 নম্বর লিমিটেশনস অফ ইউটিলিটেরিয়ানিজম, দুটো প্রশ্ন। ক্লিয়ার এটা রাকিব? পরিষ্কার এটা? আচ্ছা, তুমি তাহলে শুধু লিমিটেশন অফ ইউটিলিটিটা ওই ক্লাসে লিখে দাও। তুমি তো আগে শুধু হোয়াট ইজ লিমিটেশনটা দিছো তোমরা সিয়াররা। তাহলে আমাদের এই ইউটিলিটিজম থেকে দুটো ছোট প্রশ্ন, একটা হচ্ছে হোয়াট ইজ ইউটিলিটিরিজম, পরেরটা লিমিটেশনস অফ ইউটিলিটিজম। অনেকগুলো লিমিটেশন আছে, একটা লিমিটেশন বলছে যে গুডকে শেরদারির মতো তুলনা করা যায় না। যেমন আনিশার 1 কেজি সুখ হয়েছে, হাফ কেজি দুঃখ হয়েছে, এটা বলা যায় না, এটা পরিমাপ করা কঠিন, একটা বলেছে। 2 নম্বর বলেছে সবচেয়ে উপযোগবাদের সবচেয়ে বড় সমালোচনা ইউটিলিটারিয়ানিজমের, এটা ইন্ডিভিজুয়ালের বা মাইনরিটির একে ইনক্লুড করে না। কিন্তু একজন মানুষ যদি অন্যায় হয় তার প্রতি, সেটা কি নৈতিক নিয়ম হইতে পারে? যেটা কান বলবে পরবর্তীতে দেখবো, কান সবাইকে ইনক্লুড করতে চায়। একজন মানুষের, প্রত্যেকটা মানুষ তোমার লক্ষ্য হবে। আমরা পরের 40 নম্বর পাতায় যখন যাব, স্যার এখানে সেকেন্ড কোশ্চেনটা কি ইন্টারপ্রিটেশন অফ লিমিটেশন অফ ইউটিলিটেরিয়ানিজম? হ্যাঁ, লিমিটেশনস অফ ইউটিলিটিরিজম, সেকেন্ড কোশ্চেনটা তুমি লিখে দাও। আচ্ছা, এখন একটা উদাহরণ দেয়, ট্রলি কার কেস। আচ্ছা, এখানে সবচেয়ে ভালো গাড়ি চালায় কে বলো তো? আমাদের এখানে, আমাদের এই গ্রুপে কার চালাইতে পারো কে? আজ আরিফ না রাকিবুল? সিয়াররা জিজ্ঞেস করি, ফাহাদ কি? স্যার আমি বাইক পারি স্যার, গাড়ি চালাতে পারি। বাইক পারলে হবে না। আচ্ছা, আনিশা ড্রাইভ করতে পারো? আনিশা? অঙ্কুর পারে। আচ্ছা, ওকে। আচ্ছা, অঙ্কুর খুব ড্রাইভ করতে পারে। অঙ্কুর আমাদের নিয়ে যাচ্ছে কক্সবাজার না, কি বলে, খাগড়াছড়ি না বান্দরবন, ওই যে কি বলে না, ওই চাঁদের গাড়িতে আমরা যাচ্ছি উপরে। চাঁদের গাড়িতে উঠেছো তোমরা কেউ? চাঁদের গাড়ি বলে না? এটা স্যার পাহাড়ে উঠতে ইউজ করে। হ্যাঁ, পাহাড়ে উঠতে যায়, চাঁদের গাড়ি বলে। হ্যাঁ, চাঁদে উঠতেছি আমরা। আচ্ছা, ঠিক আছে বাবা, তাহলে খেয়াল করো যে ধরো অঙ্কুর আমাদের 40 জনের নিয়ে চালাচ্ছে। হঠাৎ করে অঙ্কুর দেখলো খাগড়াছড়িতে তার ব্রেক কাজ করতেছে না, তার গাড়ির সাউন্ড হচ্ছে না, কিন্তু সামনে সে নিচে নেমে যাচ্ছে রাস্তা। তুমি খাগড়াছড়ি বান্দরবন অনেক রাস্তা নিচে নেমে যায়, আবার উঠে যায়, আবার নিচে নামে, দুই পাশে পাহাড়, মাঝখান দিয়ে সে যাচ্ছে। সে দেখলো সামনে 5 জন লোক কাজ করতেছে পিছন ফিরে। সে যে গাড়ি আসতেছে সে তার জানতেছে না, সে শব্দ হচ্ছে না, সুতরাং সে এখান থেকে কিন্তু তাকে কোনো প্রিকশন সে নিতে পারতেছে না, হর্ন বাজতেছে না। এখন অঙ্কুর কি করবে? অঙ্কুর তো 5 জন লোকের মেরে ফেলতে হবে, তার ছাড়া কোনো বিকল্প নাই। অঙ্কুর তো গাড়ি দুই পাশে দিলে, দুই পাশে পাহাড়, তার তো স্টপ করারও সুযোগ নাই, ব্রেকও নাই। কিন্তু অঙ্কুর হঠাৎ করে দেখলো যাওয়ার একটু সামনে একটা ছোট্ট একটা রাস্তা চলে বেরিয়ে গেছে, কিন্তু সেই রাস্তার মাথায় একজন লোক কাজ করতেছে, সেও পিছন ফিরে কাজ করতেছে। এখন অঙ্কুরের ডিসিশন নিতে হবে, আমি সোজা যে 5 জন লোকের মারবো, না একটু ডাইনে ঘুরায় একজন লোকের মারবো। হোয়াট অঙ্কুর শুড ডু? আরিফ? স্যার আমি তো বলবো একজন লোককে মেরে ফেলতে। আরিফ একজন লোককে মেরে ফেলতে যাচ্ছে, 5 জন লোককে বাঁচাতে যাচ্ছে। জুবায়ের, হোয়াট ইউ উইল ডু? স্যার এখানে তো কন্ডিশন জাস্ট দুইটাই, তাই না? মানে একজন আর 5 দুইটাই, জন, কোনো অপশন নাই, আর কোনো অপশন নেই। কোনো অপশন দেওয়ার চেষ্টা করো না যে কাত হয়ে যাক, এই নিচে পড়ে জি যায়, স্যার বুঝতে এগুলো কোনো পেরেছি স্যার। সুযোগ নাই। হ্যাঁ, এখন শুধু একটা অঙ্কুরের ডিসিশন। স্যার আমরা যখন ওই একটা লোকের কাছে যাব, তখন আমরা যদি জোরে চিল্লাই, তাহলে তো সে শুনতে পেয়ে ওটা সামনে থেকে সরে যাবে। ওই সুযোগ নাই, তুমি আর্গুমেন্টকে দুর্বল করো না, সুযোগ নাই। তোমাকে একটা অঙ্কুরের দেয়ার ইজ টু ওয়ে। অঙ্কুর হ্যাজ টু ম্যাক্সিমাম ডিসাইড। মানুষ হলে স্যার এই কাজটাই করতে স্যার, 5 জনকে শোনো, বাঁচাতে। আর ওই 5 জনকেই মারবে স্যার। অঙ্কুর হ্যাজ টু কিল 1 person deliberately, or অঙ্কুর হ্যাজ টু গো থ্রু টু কিল 5। স্যার 5, কারণ স্যার ওই একজনের কোনো দোষ নাই তো এখানে।
আলাউসাদ তাহলে বলতেছে পাঁচজনের কি 5। দোষ আছে? পাঁচজনের তো কোনো দোষ নেই। দোষ নাই। আচ্ছা জাইমা কয়জনের মারবা তুমি বলো, তুমি ড্রাইভার ধরো অঙ্কুর। একজনকেই করবো, কজ আই মিন আমার তো কোনো আর ওয়ে নাই। আচ্ছা জাইমা একজনকে কেন মারবা যায় না? মানে জাইমা যেহেতু ওয়ে আছে দুইটা, তো I think পাঁচজনকে, পাঁচজনকে মারাচ্ছে, একজনকে মারলে কষ্ট কম লাগতে পারে। তাহলে তুমি তুমি ইউটিলিটেরিয়ান, তুমি চাচ্ছ যে বেশিরভাগ লোকের সুখ হোক, কম লোকের দুঃখ হোক, তাই তো? অনেকটা স্যার। নাহলে তো স্যার আর উপায় নাই অপশন স্যার, নাই। আপনার নিজে মুখে বলেছেন। এখন স্যার নিজে মরার অপশন নেই, আর ওদিকে আমি চিৎকার করে বলবো না, তো আমার দুইটার যে কোনো একটা চুজ করতে হবে। এক্স্যাক্টলি So, স্যার। একজনের ক্ষতির পরিমাণটা একজন কম অথবা আর কি। একজন, I think So, একজন best। yeah. ভেরি গুড। কে বললা যে একজনের ক্ষতি করে ভালো কাজ করা? কে বললো স্যার, এটা? আমি হ্যাঁ ফাহাদ বললা। ফাহাদ কি করবা তাহলে তুমি বলো, তুমি কেন মানে একজনের ক্ষতি না করে এখানে কি করতে পারো? পাঁচজনকে মারবা? স্যার অ্যাজ ইন নো, আমি বললাম যে পাঁচজনের থেকে একজনকে মারাটা মানে তাহলে ক্ষতি কম হবে আর কি। So, ক্ষতি কম হলো, তাই না? এবং আসলে তাই তো করি আমরা। ইভেন তুমি দেখো অ্যাটম বোমা ফেলানো হলো, আমি গত ক্লাসে বলছিলাম জাপানে অ্যাটম বোমা ফেলা হলো, শুনতে পাচ্ছ কিনা জানি না, এভাবে একটু আস্তে চালো। হ্যাঁ আচ্ছা, আমার জাপানে অ্যাটম বোমা ফেলানো হলো, তুমি শুধু রাস্তার পিছন থেকে ধাক্কা না দেয়, তুমি একটু সাইড করে করে চালাও। আমি শুনতে পাচ্ছি না। দেখো জাপানে অ্যাটম বোমা ফেলা হয়েছিল কি, তারা তো টোকিওতে ফেলায়নি, তাই না? ফেলাইছে কোথায়? নাগাসাকি। ধরো হিরোশিমা ধরো আর ঢাকা, নাগাসাকি। হিরোশিমাতে। হ্যাঁ ঢাকা যদি টোকিও হয়, তাহলে ওরা ফেলাইছে কোথায়? টেকনাফে, তাই না? তোমরা হিরোশিমা নাগাসাকি দেখো পিকচারে, তারা ফেলাইছে টেকনাফে, কিন্তু ওরা কিন্তু ইভেন চিটাগাংও ফেলায়নি। তার মানে কি, তারা কি করতে চাইছিল? মানুষ মারতে চাইছিল, কিন্তু কম মানুষ মারতে চাইছে, তাই না? তাদের উদ্দেশ্য ছিল কি? ভয় দেখানো। যে দেখো হিরোশিমায় ফেলাচ্ছি, ইচ্ছা করলে কিন্তু অন্য জায়গায় পড়তে পারে। ওরা জানতো যে কত ক্ষতি হবে। এ নিয়ে কিন্তু ডিবেট আছে অনেক, যে এটা যারা মিত্রপক্ষ যারা যখন সিদ্ধান্ত নিল বোমা ফেলানোর, যে আমরা কি ইউটিলিটেরিয়ান থিওরি, অনেকে বলে ইউটিলিটেরিয়ান থিওরি ফলো করা হয়েছিল, যে আমরা কি 2 লক্ষ লোক মারবো না 2 কোটি লোক মারবো। আর এটাও Option। হতে পারে তারা অল্প মানুষজনকে ভয় দেখিয়ে অপরজনকে সতর্ক করে দিতে পারছে না এই ভয় দেখে মাধ্যমে। যুদ্ধ থেমে গেল, অ্যাটম বোমা পড়ার পরে তো যুদ্ধ থেমে গেল, ভাবলো যে এটা তো উপায় নেই, এখন তো তারা এই অস্ত্র তো তাদের কাছে নাই। তারা 2 কোটি মানুষ, এই যুদ্ধ চলতে থাকলে এমন অবস্থা ছিল ইউরোপে 2 কোটি লোক মারা যেত। আর তাই বলে কি এই অ্যাটম বোমাটা ফেলানো, এই যে 50,000 শিশু মারা গেল, এটা কি অপরাধ? সেখানে এখনো মানুষের ক্যান্সার হয়, এখনো কোনো ফসল হয় না, এত 50-60 বছর পরেও। স্যার আই থিঙ্ক ওদের ক্ষেত্রে তো স্যার এই দুইটা অপশন ছিল না, ওরা তো এটা ইচ্ছা করে চুজ করছিল। এখন দেখো ইউটিলিটিয়ান দৃষ্টি তো ঠিকই আছে মা, তোমার কথাও ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা এই 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 আর্গুমেন্টটা একটু বাড়াই আর একটু। আচ্ছা তাহলে আমরা দেখলাম যে বেশিরভাগই আমরা এখন যদি ভোট নেই 5 জন লোকের বাঁচানোর পক্ষে, 1 জন লোকের বিপক্ষে, তাই একজন লোকে মারার পক্ষে, তাই না? শুধু বোধহয় আরিফ না কে, সে কোনো লোক মারতে চায় না, ফাহাদ ফাহাদ মানে কোনো লোক মারতে ওর 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 স্যার পরামর্শ। আমরাও কোনো লোক মারতে চাই না, কিন্তু স্যার স্যার আমরাও তো চাই না স্যার। স্যার চয়েস তো মাত্র দুইটা স্যার। ইয়েস স্যার, হয় হ্যাঁ, ভাই আচ্ছা বানিয়ে আচ্ছা, ঠিক আছে ফাহাদ একা তুমি থাকো, আর আমরা সব একদিকে। ওকে ওকে ফাহাদ, এখন খেয়াল করো, এখন ধরো এটা আমাদের মধ্যে ডাক্তারকে, আমার একজনের ডাক্তার বানাই ধরো, এর মধ্যে অরুণাক্ষ্মী চক্রবর্তী ডাক্তার ধরো। এখন এই ঘটনাটা ঘটাইলো কে? এই যে গাড়ি নিয়ে অঙ্কুর, অঙ্কুর 5 জনের কিন্তু হেভি মানে গাড়ি উপরে দিয়ে প্রায় মৃত্যু করে ফেলছে। একজনের হার্ট, একজনের কিডনি, একজনের ব্রেন, একজনের কি বলো একেবারে অপরিহার্য অঙ্গ শেষ। এই 5টা লোক অঙ্কুর নিয়ে এই অরুণাক্ষীর, ডক্টর অরুণাক্ষী চক্রবর্তীর মেডিকেল সেন্টারে গেল চিটাগাঙে ধরো। অরুণাক্ষী তো খুব জনপ্রিয় ডাক্তার, সে চেষ্টা করতেছে কেমনে 5টা মানুষ বাঁচানো যায়, আমার 5টা অর্গান দরকার, 5টা অর্গান দরকার। সে ছুটোছুটি করতেছে, এর মধ্যে দেখে মঞ্জুরুল স্যার আছে, এর মধ্যে ওর ভিসি আছে, এর মধ্যে অরুণাক্ষীর সব প্রিয় মানুষগুলো আছে, ধরো ওই শ্রমিক না তারা। এখন অরুণাক্ষী বলছে আমি যেমনি হোক এই মানুষগুলো বাঁচাইতে পারলে খুব লাভ, আমি যদি আমার একটা দেশের একটা খুব জ্ঞানী গুণী
একটা প্রধানমন্ত্রী বা এরকম বড় কাউকে বাঁচাতে পারি তাহলে তো দেশের খুব লাভ। তা আমি কেমনি হোক 5টা অঙ্গ আমার দরকার। ও ছুটোছুটি করতেছে রুমের মধ্যে, এদিকে ওর ধরো ওর ওখানে রেগুলার চেক আপ করে, ধরো আল আউসাদ ফিমেল রেগুলার চেক আপ করে। এখন সে একটা ন্যাপ নিয়ে একটু আড়ামোড়া খাইতে খাইতে বললো যে আজকে যা ছুটি আছে, অরুণ আসছি ডাক্তারের কাছে যাই, একটু চিকিৎসা মানে একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসি। এখন দেখে অরুণ আসছির দরজা বন্ধ, বাইরে সে সোফায় বসে একটু হালকা মিউজিক শুনতেছে। আর হঠাৎ করে অরুণ আসছি পর্দা সরাই দেখলো সে খুব সুন্দর একটা নাদুস সুদুস মানুষ বসে আছে চেয়ারে। অরুণাশি প্রায় লাফ দিয়ে উঠেছে রুমের মধ্যে, ইউরেকা ইউরেকা পাইছি। কি পাইছে অরুণাকে? দীপ কি পাইছে? অর্গান দেওয়ার মানুষ। 5টা অর্গান পাইছে। মানুষ স্যার। কে সেটা? আল আউসাদ। জি স্যার, যার অর্গানগুলো সব ঠিক আছে। এখন ফাহাদ বাদ দে, ফাহাদ তো আরেক দলে, আমরা সবাই এক দলে। এখন আরিফ কি করবা? আল আউসাদের 5টা অর্গান নিয়ে কি এই 5 জন বিখ্যাত লোককে বাঁচাবে অরুণাশ্রী? স্যার ফার্স্ট অফ অল আপনি কি স্যার সিউরিটি দিতে পারবেন যে ওই 5টা অর্গান নিলেই তারা বাঁচবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা সিউরিটি থাকলো। তাহলে স্যার ইয়েস আমি নিব। না স্যার, এটা কখনোই স্যার। আউসাদ তো আবার মারা তো যায়। মানুষকে স্যার মেরে স্যার। এখন কিন্তু আরে তোমার পক্ষে আর লোক থাকতেছে না, রাকিবের বিদ্রোহ করলো, জুবাইর বিদ্রোহ করলো। আচ্ছা কি বলো জুবাইর, এখন কেন তুমি বিরোধিতা করতেছো? স্যার ডক্টর কি স্যার নিজের অর্গান কিছু ডোনেট করতে পারে না? একজন ডাক্তারের কাজ তো কোনো কালে আরেকজনকে মেরে আরেকজনকে বাঁচানো না, তাহলে তো আসলে ডাক্তারের কাজ। ভেরি গুড জাইমা। বলছি একজন ডক্টর কখনোই তো একজনকে মেরে সুস্থ সবল মানুষকে সে আরেকজনের বাঁচাইতে পারে না। এই ডক্টরের এথিক্স এর বাইরে। স্যার ডক্টর তো স্যার নিজের অর্গান ডোনেট করতে। হ্যাঁ, মারা যাওয়ার পর পারবে। আরে পাগল, তা তুমি ডক্টর দিয়েছেন, তারপর ডক্টর তাহলে ডক্টর ইয়া করবে কিভাবে? ট্রিটমেন্ট করবে কিভাবে? ট্রিটমেন্ট করবে কে? ওর অঙ্গগুলো দিলে। দীপ তুমি কি বললা এটা? আচ্ছা তারে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি হলো? আচ্ছা রাখো আরিফ, কি তুমি তো একা হয়ে গেলা? আমি বলেছি স্যার অন্য পার্সপেক্টিভে, কজ দেখা যাচ্ছে এখানে দেশের অনেক গুণী গানে লাইক আমাদের অনেক কাজ হবে, দেশের উন্নতি হবে, বাট ওই যে আসতেছে কেনা আসলো স্যার, ওকে দ্বারা তো আমার কিছু হচ্ছে না দেশে। কিন্তু তুমি কিভাবে বুঝতেছো ভাইয়া যে সে অ্যাকচুয়ালি কোনো কাজ করতে পারবে? এমনও হতে পারে সে ফিউচারে অনেক কিছু করতে পারে। না স্যার না আচ্ছা কাজ করুক, জাইমা ওকে লেট হিম সে। আচ্ছা ঠিক আছে, তারা খুব জ্ঞানী গুণী মানুষ, তাই কি তুমি এই মানুষটার 5টা অর্গান নিয়ে এখন আরিফের যুক্তি আছে, কিন্তু আমরা তো প্রতিনিয়তই করি, আমরা করি না স্যার? ইয়েস স্যার, আমরা বাস্তবে করি। দেখো একজন মানুষকে বাঁচানোর জন্য কত লোক মানুষ মারা যায় অনেক সময়। আর আরিফের যুক্তি ঠিকই আছে, আরিফের যুক্তি ঠিকই আছে যে আসলে তো আমরা তাই করি, কিন্তু আসলে কিন্তু নৈতিকতার দৃষ্টিতে যদি বলা হয় অরুণাশ্রীর কি এই কাজটা করা কি নৈতিক? এখন প্রশ্ন হইতে পারে, অরুণাশ্রী বলতে পারে যে স্যার আমার কিন্তু ওই যে কে গেল নাদুসকে কারে পাঠাইলাম আমরা? আলাউসাদ। যদি ও আলাউসাদ বলছে যে ডাক্তার এখানে তো খুব বড় বড় লোক আছে, বাবা তুমি আমারে অর্গানগুলো নাও, নিয়ে এদের বাঁচাও, তখন অরুণাশ্রী কি করবে? তখন কি অরুণাশ্রীর আলাউসাদের অর্গানগুলো কেটে তার হত্যা করা ঠিক হবে? তখনও স্যার ঠিক হবে না। তাহলে ভেরি গুড, তখনও শেষ হয়। তখনও কেন? সে তো কনসেন্ট দিছে, কনসেন্ট দিলে তো তার সেটা নৈতিক ভিত্তি দাঁড়ায় না? দাঁড়ায় না। আরিফ তুমি কেন মনে করো যে না তারপরে স্যার মার্সি কিলিং এর মতো হয়ে যায় স্যার? তাহলে স্যার তাহলে তো স্যার আচ্ছা আরিফ তুমি কেন মনে করো যে কনসেন্ট দেওয়ার পরেও অরুণাশ্রী এই মানুষটাকে মানুষের অর্গানগুলো নিয়ে এই মানুষগুলো বাঁচানো ঠিক না, তার নৈতিক কাজ এটা কেন? স্যার যেহেতু আপনি বলেছেন যে মানে ও একজন, ফার্স্ট অফ অল ডক্টর তো ফার্স্টই চিন্তা করতে পারতো যে পার্সপেক্টিভে যে তাদেরকে বাঁচালে ওরা ওর চাইতে ওরা বেটার। এইটা কি অফ করছিলাম, অন করছিলাম? এই রেকর্ডিং হ্যাঁ রেকর্ডিং জি স্যার অফ করেছেন স্যার। ও আচ্ছা হ্যাঁ তারপর বলো বাবা। হ্যাঁ আমি এখন যেহেতু স্যার সে তার দিয়েছে, মানে তার মতামত দিয়েছে যে আমি রাজি তাদেরকে বাঁচানোর জন্য, তাহলে তো স্যার মানে একজন এজ এ ডক্টর হিসেবে
তার তো উচিত না একটা সুস্থ সবলকে এভাবে তার থেকে 5টা অর্গান নিয়ে তাদেরকে বাঁচানো। আমরা তাহলে Sir, দেখো Bangladesh does not সে তো allow অনুমতি euthanasia. দিয়েছে, কনসেন্ট কনসেন্ট দিয়ে দিয়েছে স্যার। হ্যাঁ, তাহলে তো আর এখানে কিছু আসে না, রাইট স্যার? হ্যাঁ, ফাহাদ কি বললো? ফাহাদ Sir, চুপচাপ থাকলে Bangladesh সব বলো। does not allow euthanasia. স্বেচ্ছামৃত্যু মানে কোনো আইন option ল নেই। ডাজ নট অ্যালাউড। আচ্ছা, আমরা এখানে লর সাথে এথিক্স কিন্তু আমরা আমরা অনেক মিল, আমরা এথিক্যাল আলোচনা অনেক আমরা আমরা বলছি যে অনেক লফুল অ্যাকশন আনইথিক্যাল হইতে পারে। আমরা তো ল আর এথিক্স হ্যাঁ এটা মিল আছে, যুক্ত আছে, কিন্তু ল আর এথিক্স আলাদা অনেক সময়। আমরা যেমন কৃপা হত্যা মানে বা ওই যে ইটা আমরা বলছি যে যেমন Euthanasia. ক্যাপিটাল পানিশমেন্ট আমরা Mercy পড়াবো, মার্সি কিলিং, ক্যাপিটাল পানিশমেন্ট, এগুলো তো হচ্ছে এটা দেশের আইনে এটা অন্যায়, কিন্তু এটাকে অনেক সময় নৈতিক হয়ে হয় না। এমন এমন একটা মানুষ কষ্ট পাচ্ছে ক্যান্সারে, তাকে কি আমরা বাসে রাখবো যন্ত্রণা দেওয়ার জন্য, না তাকে মার্সি কিলিং করা ভালো? এই স্যার কিন্তু নৈতিক মোরালিটির দিক প্রশ্ন। থেকে কিন্তু এটা উচিত না দোস, কজ এটা এথিক্স এর রাইট হতে পারে, বাট মোরালিটি তো এটা সাপোর্ট করে না, কজ মোরালিটি তো রিয়েলিটিটা ধর্ম অনুযায়ী চলে বা অনেক আইডিয়া ভেরি গুড, ভেরি গুড। দেখো দেখো, আচ্ছা দেখো, আচ্ছা আমরা ওই ইস্যুগুলো যখন আসে আলাপ করি, আমরা এই জায়গায় যাই, তাহলে এখানে উপযোগবাদী অনুসারে দেখা যাচ্ছে যে একজন লোককে বাঁচানোর জন্য ইভেন এই অরুণাশ্রী কিন্তু রায় দিবে যে না ঠিক আছে, তুমি আল ঔষধের বা 5টা অর্গান নিয়ে তুমি করলে যে তোমার উপযোগিতা বাড়বে সমাজে, রাষ্ট্রে, তুমি দরকার হয় আল ঔষধের নামে এই 5টা বিশ্ববিদ্যালয় বানাই দাও, যে আল ঔষধ বিশ্ববিদ্যালয়। কেন আমরা করতেছি না? আমাদের অনেক মানুষ মারা গেছে তাদের নামে আমরা, হ্যাঁ তারা তো জীবন শেষ, তাদের 20 বছর বয়সে যুদ্ধ করতে যেয়ে মারা গেছে, জি স্যার, তাদের আমরা স্মরণ করি, একটা রাস্তা বানায়, একটা বিল্ডিং বানায়, একটা ঘরের নাম দিছি, তাই না বাবা? তার মানে প্রশ্নটা কি আসলো এখন? তাহলে উপযোগবাদ, তাহলে আমরা আমরা এটা দেখলাম কি যে ইভেন কনসেন্ট দিলেও কাউকে জীবন নেওয়ার অধিকার ডাক্তারের আছে কিনা। এবং আচ্ছা ওকে, আল ঔষধ যে কনসেন্ট দিল, আল ঔষধের জীবনের জন্য আল ঔষধ নিজে দায়ী কিনা একটা প্রশ্ন। আল জি ঔষধের স্যার, জীবনের তাহলে জন্য তো কে স্যার রেসপন্সিবল? আল ঔষধের ওই রেসপন্সিবল কে? রেসপন্সিবল এই যে আমি তোমাদের ও উদাহরণ নিজেই স্যার, যে বলছিলাম, কনসেন্ট দিয়েছে। হ্যাঁ আমরা যখন মাস্টার্স পড়ি তখন আমি যতদূর সম্ভব মনে হয় রমন লম্বা আমাদের আবাহনী মাঠে খেলতে আসছিল, ইন্ডিয়ান একটা ক্রিকেটার, খুব ভালো ক্রিকেটার ছিল বোম্বে থেকে, রমন লম্বা, নাম শুনছো কিনা জানি না। সে বাংলাদেশে খেলতে আসলো আবাহনী মাঠে, তার মাথায় বল লাগলো, খুলনার এক প্লেয়ার মঞ্জুরুল, আমার নামে নাম, তার বল লেগে তার মাথায় বল লাগলো। তোমরা জানো মাঝে মাঝে ক্রিকেটে কিন্তু এটা হয়, মাথায় বল লেগে মাঠে এই গতকালকে ক্রিকেট খেলা হলো পাকিস্তানের ক্রিকেটের চোখের লাগছিল মাথায়, ও মরে যাইতো এরকম, ওরা ওই ঠিক এর ওই জায়গায় হেলমেট না থাকতো ওখানেই মারা যেত। তার মানে এই ফাস্ট বলগুলো বোল্ড বলে নিউজিল্যান্ডের খুব ভালো এক প্লেয়ার, সে অনেক গতিতে বল করে, তার বল যে ওর চোখে লাগছে। দেখো এখন এই যে মারা এর রমন লাম্বার মাথায় মঞ্জুরের বল লাগলো, রমন লাম্বা সেন্সলেস হয়ে গেল মাঠে। আমি যতদূর মনে পড়ে 11 দিন ও সেন্সলেস কমাতে ছিল ওই সময়। এখন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, ওইটার সময় ছিল পিজি হাসপাতাল, নাম ছিল পিজি, পোস্ট গ্রাজুয়েট, মানে ওই ডাক্তাররা ওখানে গ্রাজুয়েশন করতো। এখন ওই হাসপাতালে তাকে রাখা হলো 11 দিন, তাকে সে কমাতে থাকলো। 12তম না 13তম দিনের দিন তার ওয়াইফ আসলো বোম্বে থেকে, আসার পরে তার অক্সিজেন খুলে নেওয়া হলো এবং মারা গেল। এর আগে কিন্তু মরিনিও। স্যার কেন এমনটা করা হয়েছিল স্যার? তার লিমিট, তার ওয়াইফ কতদিন থাকবে, তার ওয়াইফের বাচ্চা আছে, তার গ্রামে তার ওই খুলনা তার ওখানে তার বাচ্চারা আছে। এখানে যে আমাদের দেশে গরিব দেশ, আমাদের কিন্তু কয়টা হয়তো সেই সময় আইসিইউ বা ছিল, সেখানে আরো হয়তো ক্রিটিক্যাল রোগী অপেক্ষা করতেছিল, সে কতদিন নানা ইস্যুজ এখানে। কনসেপ্ট নিয়ে করা হয়েছিল স্যার। এখন এটা প্রশ্নটা এটা যে এখানে কে কনসেন্ট দিবে, হু ইজ রেসপন্সিবল ফর ওয়াইফ? তার ওয়াইফ কি তার দায়ী জীবনের জন্য? কে রমন লাম্বা জীবনের জন্য কে দায়ী আসলে? হু ইজ রেসপন্সিবল? তার বাবা মা, তার সন্তান, না তার ওয়াইফ, তার কে? না আল্লাহ তাআলা, গড, ভগবান যে ওকে তৈরি করেছে। এখন এই জন্য প্রশ্নটা হচ্ছে ইমানুয়েল কান্ট এর পরে আমরা রুল থিওরিতে যাব, তারা বলবে যে না কিছু কিছু রাইটস আছে, যে রাইটস গুলো আনিসা
তুমি ইচ্ছা করলে তুমি পারো না কারোর অধিক ছিনাই নিতে। যেমন অঙ্কুর, হ্যাঁ অঙ্কুর নিয়ে আসে ঠিক আছে, কিন্তু অরুণাক্ষী আল আসাদের জীবন নিতে পারে না। ইভেন আল আসাদ যদি কনসেন্টও দেয়, অরুণাক্ষী তাকে খুন করতে পারে না। দেখো ঠিক সেম উদাহরণ একটা তোমার ইউটিউবে, আমি এটা দেইনি, তোমরা এখন ইউটিউবে যদি কেউ যাও, আমি গাবতলী ঢুকে গেছি, ইউটিউবে যদি তোমরা কেউ যাও দেখবা ইউটিউবে একটা 1884 সাল লেখো, আরিফ 1884 সাল লেখো, ওখানে দুজন লোকের নাম লেখো, একটা হচ্ছে ডাডলি, DUDDLY, LEY বোধ হয়, ডাডলি অ্যান্ড স্টিভেনসন অ্যান্ড পার্কার। দেখবে একটা নৌকা, একটা জাহাজ ডুবে যাচ্ছে, একটা ছবি আসবে। এটা সত্য ঘটনা, কিন্তু 1884 সালে ইংল্যান্ডের একটা মামলা আছে, হ্যাঁ, ডাডলি ভার্সাস রেজিনা, বা সরকারবাদী কেস, আমাদের এখানে হয় না, পুলিশবাদী কেস হয় না, ওই সময় এটাকে বলা হতো এরকম। আমার মনে হয় কেউ না কেউ পেয়ে গেছো, গুগলে এটা আসবে, সেম ঘটনা। হ্যাঁ দেখো একটা নৌকা ডুবে যাচ্ছে, দেখো পাশে একটা ছোট্ট জাহাজ। Shipwrecked, stranded at স্যার দেখতে sea, পাচ্ছেন? with no হ্যাঁ এই food, যে water, দেখো, or hope of rescue. দেখো Would you সবাই kill দেখো। one of your fellow castaways to save yourself? And if you did, would it be murder? That's the question the court had to decide in the 1884 English case of Regina v. Dudley and Stevens. In this case, the Queen, or Regina in Latin, put Dudley and Stevens on trial for murder. Thomas Dudley, Edwin Stevens, Richard Parker, and Brooks were crew members on a yacht. On July 5th, 1884, a storm hit, forcing the crew to abandon ship. So the men got onto a lifeboat. For 12 days, the crew ate nothing but 2 cans of turnips and a turtle. Occasionally, they had a little rainwater to drink. After starving and going without water for nearly a week, Dudley and Stevens proposed to Brooks that one of the crew be killed to save the others, but Brooks refused. Dudley and Stevens suggested killing Parker because he was only 17 or 18 years old and had no family. Brooks still said no. No one discussed it with Parker. Desperate, on July 24th, Dudley and Stevens agreed that if no ship appeared by the next morning, Parker should be killed. No ship came, so Parker's fate was sealed. Parker was too weak to fight. After uttering a prayer for forgiveness, Dudley plunged a knife into Parker's throat. Parker died instantly. Dudley, Stevens, and Brooks ate Parker and drank his blood. 4 days later, the men were rescued, but they were in a poor state. When the rescue ship docked, Dudley and Stevens were charged with murdering Parker. At trial, the jury couldn't decide whether Dudley and Stevens had committed murder. The jury found that if the men hadn't killed and eaten Parker, they were unlikely to have survived. Moreover, Parker would have probably died first. Unclear about the law, the jury asked the appellate court, known as the Queen's Bench Division, for help. Specifically, the jury asked whether what Dudley and Stevens had done was murder under the law. দেখো এখন প্রশ্ন, এখন আসো বাবা, এখন ওরা বাদ দাও, আমরা এখন ওর আইনের বিষয়ে বাদ দাও। কে মনে করো যে পার্কারের জবাই করা, পার্কারের মাংস খাওয়া ঠিক হয়নি? কে মনে করো? স্যার আমি ঠিক হয়নি মনে স্যার, আমি স্যার নৈতিকভাবে স্যার ঠিক না স্যার, নৈতিকভাবে ঠিক না। সেটাই কি করার বিকল্প, কি বা করার ছিল তাদের? 4 জন একসাথে মারা যাবে? স্যার কাউকে খুন, মরার আগে খুন করে খাওয়াচ্ছে তো মরে যাবে। কি মনে করো? অ্যাকচুয়াল ভার্ডিক্ট অ্যাকচুয়াল ভার্ডিক্ট পরে চেঞ্জ হয়ে যায়। এই উপযোগবাদীরা আন্দোলন করে, ওটা ওখানে লেখা আছে নিচে দেখবা। উপযোগবাদীরা, ইউটিলিটেরিয়ানরা তখন মিল বেনথাম, ওদের দেশেরই তো, তারা মিছিল করে যে না, এই 3 জন ইঞ্জিনিয়ার তো এখন, তারা তো প্রসেনজিৎ ধরো ওখানে আছে, প্রসেনজিৎ অনেক বড় মানুষ, সে তো ওই যে মানুষটার জন্য সে তো অনেক কাজ করতে পারবে। এই যে 3 জন মানুষ পার্কারের জন্য এখন অনেক কাজ করতে পারবে, তার মাংস খেয়ে তারা বেঁচে আছে। আর পার্কার তো এমনি মরে যাইতো, ও বললো না, পার্কার এমনি তারপরের দিন মরে যাইতো।
বাট স্যার তারপরের দিন তো ইয়াটা চলেও আসছিল, শিপটা না চলে না আসছিল। 24 দিন পরে আসে। ওখানে বলছে 24 যখন নিচে লেখা আছে দেখবা, ওখানে 24 দিন পরে তারা ওই লাস্ট দিন যেদিন পার্কারের হাড্ডি খেয়ে ওরা সকালে নাস্তা করতেছে, এভাবে বর্ণনা করা আছে। ওরা সকালে পার্কারের হাট দিয়ে নাস্তা করতেছে, ওই সময় জাহাজটা আসে। And ওই দিন না থাকলে তারপরের দিন কি করতো সেটা আরেকটা প্রশ্ন। যদি জাহাজ আরো 1 সপ্তাহ পরে আসতো তখন কি করতো? Another one could have died. তখনও তো স্যার তারাও মানে মারা যেত, বা একজন আরেকজনকে এখন kill দেখো, করে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে আমরা সেই যে কিছু রাইটস এর কথা বললাম, যে কিছু রাইটস কে মানুষের জন্মগত, যেটা কান্ট বলেছে, হ্যাঁ, মানুষের কিছু অধিকার আছে যেটা মানুষকে ছিনাই নেওয়া যায় না। আনিশার একটু আগে বললাম, আনিশা, অনেক কিছু অধিকার তুমি কাউকে জোর করে নিতে পারো না, ইট ইজ গিভেন বাই গড। এবং জন্মগতভাবে সেই অধিকারগুলো তোমার বেঁচে থাকার অধিকার, তার মধ্যে সবচেয়ে বড়। জীবনের প্রতি, জীবনের মূল্যবোধ, জীবনের মূল্য সবার চেয়ে উপরে। সুতরাং তুমি একজনকে মাধ্যম করে তুমি সেই জীবনকে হত্যা করতে পারো না তোমার সুবিধার জন্য। বাবা আমরা অনেক আমি আজকে যেহেতু রাস্তায়, আমি আর কান্ট ধরবো না, আমি জানি এরপরে জ্যামে পড়ে যাব। আমি আর কান্ট পরেরটা না ধরি, তোমরা যদি একটু অনুমতি দাও, আমি আজকে এখানেই, আমি যেহেতু আর বরিশাল যাবো তারা আজকে এখানেই থাকুক। আমি শুধু তোমাদের প্রেজেন্টেশন নিই না, তোমাদের উপস্থিতিটা আমি একটু নিই। হ্যাঁ, উপস্থিতি নেই। তোমরা খুবই ইন্টারেস্টিং টপিকস, তোমরা বিশেষ করে এই উপযোগবাদ এবং খুবই ইম্পর্টেন্ট, নট অনলি ইন্টারেস্টেড, খুবই ইন্টারেস্টিং, খুবই ইম্পর্টেন্ট অবশ্যই। তোমরা সবাই দেখো। আর আমি একটু জাস্ট উপস্থিতিটা কিভাবে, তুমি এইটা সরাবে আরিফ, এটা সরাও তো, তোমার এইটা শেয়ারিংটা বন্ধ করো, তাহলে আমি এটা দেখতে পাবো। হ্যাঁ, আচ্ছা, এখানে তো আমি আরিফ কোথায়, কিভাবে, আমি তো পাচ্ছি না এটা। আচ্ছা, রেকর্ডিংটা বন্ধ করে নিই না স্যার, আমি তো অফ করে দিয়েছি স্যার। হ্যাঁ, দাঁড়াও বাবা, আমি রেকর্ডিংটা বন্ধ করি। রেকর্ডিং বন্ধ করলাম। আচ্ছা, স্টপ রেকর্ডিং। তোমরা অনেকেই আসো।